সব এক একটা ডাক্তার হয়ে গেছে। গ্রামের মানুষদের এই এক সমস্যা, সব জানতা। কিছুক্ষণ পরেই তালেব আর পারুল নবজাতককে নিয়ে উপস্থিত হলো হাসপাতালে। শাশুড়ির কোল থেকে ছেলেকে কোলে নিল নাজির। ডাক দিতে সে নার্স এসে বাচ্চাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেল। বাচ্চাটা যে ক্ষুধার্ত। নাজির মাথা ভর্তি চিন্তা নিয়ে কেবিনের বাইরে বসেছিল। রক্ত, স্যালাইন, ওষুধ আনা থেকে শুরু করে যাবতীয় সব কাজ তালেবার মাসুম মিলে করেছে। বিকেলের দিকে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সর্বপ্রথম ভেতরে গেল নাজির। মিস্ত্রির এক হাতে এখন স্যালাইন চলছে, শরীর ভীষণ দুর্বল। পাশে মাতৃদুগ্ধ পান করে ছোট্ট নক্ষত্র ঘুমিয়ে আছে। স্বামীকে দেখে হেসে উঠল মিস্ত্রি। সবাই ভেবেছিল মেয়ে হবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আমাদের ঘরে রাজকুমার এসেছে। তুমি কেমন আছো? যন্ত্রণা কমছে? হ্যাঁ, আমার বাবাটাকে দেখে কমে গেছে। আমার ছেলে আমার মতো গুলুমুলু হয়েছে দেখুন। সবাই তো কইলো বাপের মতন হইছে। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই মিথ্যে বলেছে। মলিন মুখে হাসি ফুটে উঠল নাজিরের। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ, একেবারে তালমিস্ত্রির মতন মিষ্টি হইছে। বড় হইলেও ওর লাগে একটা তালমিস্ত্রি খুঁজতে হইব। পাবে না, মিস্ত্রি এক পিসি। নেহায় তোর বাপের ভাগ্যে ছিল। নাজির মনোযোগ দিয়ে স্ত্রীর কথা শুনছে। রবের নিকট মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এই তবে ছিল তার ভবিষ্যৎ। অবশেষে নাজির সারও সুন্দর একটা পরিবার হলো। মিস্ত্রি বলল, আমার বাবার নাম যেন কি? ইশরাক শাহ না? ডাক নাম নক্ষত্র। নক্ষত্র কইয়া ডাকবা? এটা কবে কবে ঠিক হলো? আজ ওরে প্রথম কোলে নেওয়ার পর জানো, আব্বা করে ডাকতে ইচ্ছা দিল। আমার কোলে হাসছে। হাসবেই তো, বাবাকে দেখেছে না? মহাবিশ্বে এত নক্ষত্রের মাঝে আমাদের ঘরে আরেকজন যোগ হলো। মহাবিশ্ব অনেকগুলো থাকলেও পৃথিবীর লাগে তো নক্ষত্র একটাই। মিস্ত্রি সরু চোখে স্বামীর দিকে তাকালো, পরক্ষণে হেসে ফেলল। আকাশে মেঘ জমেছে, গাছের দোলাচলে মনে হচ্ছে এ যেন বসন্তকাল। হাসপাতাল থেকে স্ত্রী সন্তান নিয়ে নিজের নতুন ঠিকানায় এসে পৌঁছেছে নাজির। সাবাড়ি থেকে তার সব জিনিসপত্র মিল্টন লতিফকে দিয়ে আনিয়ে পুরনো সংসারটা আবার নতুন করে সাজিয়েছে। টিনের একচালা দিয়ে পাশে একটা রান্নাঘর। বৃষ্টির পানি যাতে ভেতরে ঢুকতে না পারে তাই হাঁটু সমান উঁচু মাটির দেয়াল দেওয়া। জায়দার মাকে দিয়ে তৈরি করা হয়েছে। 3টি চুলা, 2টো জোড়া আর একটা আলাদা। রোদের অভাবে সেই চুলা এখনও পুরোপুরি শুকায়নি। কিছুটা দূরে পাশাপাশি পাকা কলপার আর ল্যাট্রিন। ঘরের সামনে একটা হাসনাহেনা গাছ খুঁটিতে পেঁচিয়ে তুলে দেওয়া হয়েছে ঘরের চালে। ফটকের দুধারে বেশ কতক বেলি ফুলের গাছ ঢুকতেই চোখে পড়ে, তবে আকারে এবং বয়সে এখনো ছোট। গোবর দিয়ে লেপা বড় একটা উঠোন। মিল্টনের মা এসে লেপে দিয়ে গিয়েছে, তবে টানা বৃষ্টিতে দাবড়ায় ধুয়ে কর্দমাক্ত অবস্থা। বাম দিকে বিশাল বড় বড় গর্ত করা, ওখানেই পাকা দালান তোলার জন্য ঢালাই দেওয়া হবে। স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে নাজির জিজ্ঞাসা করল, তালমিস্ত্রি, নতুন বাড়ি পছন্দ হইছে? মিস্ত্রি মাথা নাড়ালো। হয়েছে, আমার ভাবনার চেয়েও অনেক সুন্দর। কেদারা এনে নাজির তাকে বারান্দায় বসালো। ছেলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মিস্ত্রি বলল, এত বড় হাসনাহেনা গাছ আবার কবে কবে হলো? মতিনের বাড়ি থেকে তুললে আনছি। তোমার নাকি ফুল অনেক পছন্দ। থেমে বলল, আর বাদ বাকি যা ইচ্ছা হয় তুমি নিজ হাতে লাগাইও। এই ভিটা বাড়ি সংসারে বড় বউ, এখন থেকে মিস্ত্রি। কেউ তারে বাধা দেওয়ার নাই, বকার নাই। যা ইচ্ছা তাই করতে পারবা। মিস্ত্রি হাসলো। যা ইচ্ছে করা যাবে না, স্বৈরাচার হলে শত্রুতা বাড়বে। আমার সাথে সাথে নওশাদ ভাইয়ের বউ হিসেবে সংসারটা শালিকা পারো। নাজির হেসে মাথা নাড়ালো। স্ত্রীকে নিয়ে ঘরে এলো। নজর ঘুরিয়ে আশেপাশে সবকিছু দেখলো। মিস্ত্রি জিনিসপত্রগুলো তার পরিচিত, শুধু ঘর সংসারটাই যেন অপরিচিত। বিয়ের পর অন্য একটা ঘরকে সে নিজের সংসার বলে জেনে মায়া জড়িয়ে গিয়েছিল। আজ সেসব অতীত। শোবার খাট বদলেছে আগের তুলনায়, এটা বড়। পাশে ঠাঁই পেয়েছে সুন্দর একটা দোলনা। নাজির ছেলেকে সেখানে শুইয়ে দিয়ে বলল, এখন বৃষ্টি বাদল লাইগাই থাকবো। এরপর আইব শীত, তাই নক্ষত্রের লাগে নতুন কাপড় চোপড় খেলনা কিনতে গিয়েছিলাম। দোকানদার কইল বর্তমানে এই দোলনাগুলো নাকি খুব চলতেছে। উপরে ঝুনঝুনিগুলো দেখতেছো না? একলা থাকলে ঘুম ভাঙলে এগুলো দিয়ে খেলবো, তাই লই আইলাম। মিস্ত্রি কিছু বলল না। বিছানায় বসে নিজের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে ছোট্ট মিস্ত্রিটা বড় হয়ে গেছে। সে নিজেও এখন মা। ভাবতেই আশ্চর্য লাগে। নাজির তার ভাবনার জাল ছিঁড়ে বলল, তুমি এখন বিশ্রাম নাও একটু। গোসল করব, একদিন করি না, মাথা যন্ত্রণা করছে। এখন গোসল করা ঠিক হইব? হ্যাঁ, ডক্টর বলেছে। আমার তো সিজার হয়নি। কাপড় লই আইও। পানির ব্যবস্থা করা হয়েছে? সব করা শেষ। তোমার কি লাগবো খালি কইও। এখন শুধু তোমার বাপের বাড়ির মতন একটা দালান করা বাকি, ওইটা কয়েক মাসের মতো হইয়া যাইব। আমার আব্বাজান হাঁটতে শেখার আগেই।
মিস্ত্রি পোশাক বের করলো। কাশেম আলী জামাতার উপরে নারাজ, বলেছিলেন সোজা যেন মাস্টার বাড়ি যায়, কিন্তু ছেলেটা গেল না, বরং চলে গেল নতুন ভিটায়। যদিও এখান থেকে শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা নয়। কাদার মধ্যে দিয়ে স্ত্রীকে কলপার পর্যন্ত পৌঁছে দিয়ে এলো নাজির। মিল্টন হাতে বড় একটা ডেকচি নিয়ে বাড়িতে ঢুকলো। তাকে দেখতেই বারান্দায় ডেকচিটা রেখে বলল, আপনারা আইবেন হই নাই আম্মায় ভেন্না বেলা আমারে দিয়ে বাজার করাইয়া রাইন্দা এই যে খাওন পাঠাইছে, দুপুরা রাইতের খাওন ভাইজান। কষ্ট করার কি দরকার ছিল? এইটা কমু না, ভালাই করছো। মিল্টন ঘাড় চুলকে বলল, আবার বিয়ালে আইমুনে ভাইজান, দুধ দোয়াইতে হইব। আমন ধানের খেতে গেছিলি, আগাছা বাঁচতে গেছিলাম না। আপনি কইবেন আর আমি আমু না? মোকলেস আর আমি মিলা কাল সব পরিষ্কার করছি। কচু গাছটি ভালোই ডাগর হইতাছে। আমগো দেখা দিয়ে ওই বাড়ির বজলুও দেখলাম করছে। ভালো হইলেই ভালা, এইসব ব্যবসা পোষাইতেছে না। মিল শুধু চৈত্র বৈশাখে ভালা চলে, বাদ বাকি মৌসুম অনুযায়ী মাছের ব্যবসা, সবজি চাষ আর গরুর দুধ ছেঁকে চলতে হয়। আবার নতুন ব্যবসা খোলার ফোন দিয়ে আটতাছেন নাকি? হ, এমন ব্যবসা যেটা সারা বছর চলবো, সাথে চাহিদাও থাকবো বেশি। দুই হাতে পয়সা কামাইয়া বড়লোক হইয়া যাবো। কি ব্যবসা ভাইজান? দই মাখনের ব্যবসা কেমন হইব? আমগো নিজের গরু মহিষ আছে, আল্লাহর রহমতে অনেক দুধ দেয়। দই মাখনের চাহিদা দাম দুইটাই বাজারে বেশি। শীতে গ্রামে সবার খেজুর গাছ কিনা রস বানামো আর গুড় বানামো। তোর মায় ভালোই গুড় বানাতে পারে, দরকার হলে লগে আরো মানুষ নিমুনা হয়। গ্রামে বেকার মানুষের অভাব, ব্যবসা দাঁড়িয়ে গেলে কেল্লা ফতে। মিল্টন দুই হাতে মুখে চাপলো। ভাইজান জিন্দাবাদ। এত বুদ্ধি রাখেন কই? আমার মাথায় তো কখনো আইয়ে না। আইসা, এখন বাড়ি যা, দুপুরে তো খাইছিস বলে মনে হয় না। আর হন, আইস থেকে রাইতে এখানে থাকতে হইব না। কেন, যদি আবার কিছু হয়? আর কিছু হইব না, হনের মানুষেরা জেলের হাওয়া খাইতেছে। আপনার চাচায় সারা পাইছে, কয়দিন আগে হাসপাতাল থেকে পারভেজ লইয়া আইলো দেখলাম। আশ্চর্যান্বিত হয়ে বলল। কথাটা এড়িয়ে গেল নাজির। জিজ্ঞাসা করলো, বড় জনে বাজার করে দিয়ে আইছিলি? হ, এত দয়া আপনার মনে যে করতে আইয়ে বুঝি না বাবু। গেলাম আমি। মিল্টন বিড়বিড় করতে করতে চলে গেল। সেই পথে এক পলক তাকে নাজির দীর্ঘশ্বাস ফেলল। দৃষ্টি সরিয়ে আকাশের দিকে স্থির করলো। দেরিতে হলেও সে বুঝেছে, রক্তের বন্যা বইয়ে দেওয়া সবসময় প্রতিশোধ নয়। অনেক সময় শত্রুর অপকর্ম সম্পর্কে জেনেও তার সঙ্গে হেসে কথা বলা, তার উপকার করা, তাকে একাকিত্বের যন্ত্রণায় ছটফট করতে দেখা এক ধরনের নীরব প্রতিশোধ। যেই খেলা ফরিদার সাথে নাজির খেলছে। গোসল শেষে দুপুরের খাওয়া দাওয়া হলো। মিস্ত্রির শরীর এখনো দুর্বল। এইটুকু বয়সে সন্তান জন্ম দেওয়া কি মুখের কথা? খাওয়ার মাঝখানে নক্ষত্রের ঘুম ভেঙে গেল। মিস্ত্রির খাওয়া শেষ করে তারপর ছেলেকে খাইয়ে কান্না থামিয়ে নিজে ঘুমিয়েছে। নাজির ছেলেকে কাঁথায় মুড়ে বারান্দায় বসে আছে। ছেলেটা ভীষণ শান্ত, বিশেষ করে বাবার কোলে যতক্ষণ থাকে ততক্ষণ বাবার মুখের দিকে নিষ্পাপ নয়নে তাকিয়ে থাকে। এখনো তাই করছে। নাজির ছেলের দুই গালে চুমু দিয়ে কোমল স্বরে বলল, তাড়াতাড়ি বড় হইয়া যাও আব্বা। নিজের আব্বার লগে তো পারলাম না, তবে তোমারে লই আমি পুরো গ্রাম শহর ঘুরমু। এক লগে পুষ্করিণীর সাঁতার কাটমু, ধান লাগামু, রাতে মাছ ধরমু। বাবার লগে মাছ ধরবা না, ঘুরবা না? দুই হাত নাড়িয়ে হাসলো নক্ষত্র। এটাকে ছেলে সায় ধরে নিল। নাজির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আবার বাপু দেখ লগে তোমার মায়ের ঠাঙ্গানি খামু। হাসতে হাসতে নাজিরের চোখের কোণে অশ্রু জমে। উদাস হয়ে বলে, আমাকে আসল বাড়ি এখান থেকে অনেক দূর। তখন কি দিন না আসিল? সব যে কেন পাল্টাইয়া গেল। তবে তোমার জীবনে এত ভয়ঙ্কর কিছু আমি আইতে দেব না, যেমন দেয়নি নৌসাদের জীবনে। শুনো, তোমার চাচার মতো নরম আর দাদার মতো দুর্বল কখনো হইও না। এই দুনিয়ার মানুষের সবসময় নরম দুর্বল মানুষের উপরে যত জুলুম করে, কখনো মায়ের মনে কষ্ট দিবা না। আল্লাহ তোমার মায়েরে আমার জীবনে পাঠাইছে বললা আজ আমি তোমারে পাইছি, এত সুন্দর একটা সংসার পাইছি। ভুল যাত্রা থেকে ফিরে আইছি। চোখের পানি গড়িয়ে পড়ার আগে নাজির হাতের উল্টো পিঠে তা মুছে নিল। নক্ষত্র এই পর্যায়ে ভ্যাভ্যা করে কেঁদে দিল। নাজির অবাক হলো। বাবাও তাকে উদাস দেখলে অস্থির হয়ে যেত। নাজির তার বাবাকে খুব ভালোবাসতো। মনে হলো তার বাবাই যেন ফিরে এসেছে। ছেলে তো বাবাই হয়। তার কান্না থামাতে নাজির বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলল, কান্দে না আব্বা, তোমার মায়ের ঘুম ভাঙ্গা যাইব। ওই দেহ কাউয়া। নক্ষত্রের কান্না একসময় থামলো। বিকেল পর্যন্ত সেখানেই বসে রইল নাজির। আসরের পর কাশেম আলী আর মাসুম এলো। তাদের সাথে সুজাতা, সিফাত এসেই তার কোল থেকে ভাগ্নেকে এক প্রকার কেড়ে নিল। মাসুম খ্যাক খ্যাক করে বলল, মামা হয়ে গেলাম, অথচ ভাগ্নিরে এখনো কোলে।
লইতে পারলাম না। বিয়াদবি ছাড়বি কবি। সোজা এনে আইয়া পড়। গত বছর আমার বেগুন খেতে দাঁড়াইয়া তোমারে কথা দিছিলাম, এই বছর বোন বিয়ে দিলে পরের বছর মামা বানাইয়া তোমার কোলে ভাঙনে ধরাই দিমু, কথা কিন্তু রাখছি। বলেই নাজির হাসলো। মাসুম চোখ মুখ কুচকে নিল, নক্ষত্রের দিকে তাকিয়ে বলল, তোর বাপটা ঘাউড়া, আর মামা ভাগনা আমগো বাড়িতে জায়গা। অপরিচিত মুখ দেখে চোখ মুখ খিচে কেঁদে দিল নক্ষত্র। নাজির বলল, দেখ তোর ডাকাত ভেবে কান্তাছে, দে আমার পোলা। মাসুম দূরে সরে গেল। আইসে তুই ওরে কান পড়ে দিছস, কান্দে না মামা, তোরে মেলা থাইকা বউ আইনা দিম। বউ ওর না তোর দরকার মফিস, আর কতকাল একলা থাকবি? মাসুম না শোনার ভান করে ভাগ্নের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। সুজাতা হাত বাড়িয়ে বলল, চাচা আমার কোলে দাও। অনেক ছোট পইড়া যাইব, আমার কোলে থাইকা দেখ। কাশেম আলী এদের ঝগড়ায় নীরব ভূমিকা পালন করে বারান্দার কেদারায় গিয়ে বসলেন। ডেকে বললেন, সবাই তো লইগা এতক্ষণ ধইরা অপেক্ষা করতেছিল, আর তুই হেনে আইলি? আমার ইচ্ছে ছিল আমার প্রথম সন্তান আমার বাড়ি ধইব, কিন্তু পরিস্থিতি তো হইতে দিল না, তাই হাসপাতাল থেকে সোজাই হেনে আনছি। আজ রাতটা এখানেই থাকুক। মিলাদ না পড়াইয়া নতুন ঘরে থাকবি? আগে ওই জায়গা দিয়া শিয়াল জিন পরি ঘুরতো। মিলাদ পড়াইতে হয় না, কাল হুজুরে ডাইকাই না দোয়া পড়েছিলাম, আমিও ফজর নামাজ পড়ছি, আর কি হইব? রাইতে একলা থাকবি কেমনে? আমি মাসুম রে খাওন লইকা পাঠাইয়া দিব। দুপুরে খাইছস? খাইছি, খাওন আজ আর পাঠাতে হইব না, মিল্টন রাতে সহ দিয়া গেছে, আমি থাকতে পারমু। জীবনে কত একলা রইছি, এখন তো বউ পোলাপান লগে আছে। কাশেম আলীর মন্তব্য মানে না। তাদের কথায় মিস্ত্রির ঘুম ভেঙে গেল। ঘুমটা টেনে সেও ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন পুনরায় ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেল মিস্ত্রি। নাজির এবার আর তাকে আটকালো না। বাচ্চার বাবা সে হলেও নানা বাড়ির মানুষদের নাতির উপর যথেষ্ট অধিকার আছে, কম উপকার তো আর তারা করেনি নাজিরের। সেদিন বিকেলের দিকে একদল হিজড়া এলো বাড়িতে। যেই বাড়িতেই বাচ্চা হোক, কিভাবে যেন তাদের কান পর্যন্ত সেই সংবাদ পৌঁছে যায়। বাড়িতে এসে জোর জবরদস্তি করে নক্ষত্রকে দেখলো তারা। উঠোনে কতক্ষণ নাচানাচি লাফালাফি করলো, তারপর সর্দারনি মুখ বাঁকিয়ে বলল, পোলার বাপ হইছস, টেহা দিবি না? দে টেহা, নগদ 5,000 লাগবো। নাজির তেসরা স্বরে বলল, টেহা কি তোমার বাপ আমার কাছে দিয়ে গেছে? একটা হাও দিমু না। কেন দিবি না? দিতেই হইব। আইজ পর্যন্ত এই জামেলা সুন্দরী টেহা কেউ মাইরা খাইতে পারে নাই। আজ পর্যন্ত নাজির সাথ থাইকা এক টাকা করে চিনে নিতে পারে নাই। টেহা দিতে হইলে কোনো এতিমখানায় দিমু, তোমাকে মতো সুস্থ সবল মানুষের কেন দিমু? দেখ রাগ উঠাইস না কিন্তু, টেহা দিবি নাকি কাপড় তুলমু? মিল্টন পাশ থেকে বলে উঠল। উঠা উঠা একটু দেহি। নাজির তাকে চোখ রাঙালো। শেষে কাশেম আলী আর সুজন মিলে অনেক কষ্টে 1,000-2 টাকা ধরিয়ে দিয়ে তাদের বিদায় করলো। সপ্তাহখানেক পর লোক জানিয়ে ধুমধাম করে নক্ষত্রের আকিকা দেওয়া হলো। সেদিন গোটা গ্রামের মানুষকে নাজির খাইয়েছে। ফাহমিদা, রেশমা, কাজল, তমিজার, অলিউল খানও পরিবার নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এলেন। শালিক এবার বাবার সাথে আর বাপের বাড়িতে ফিরল না, সরাসরি বলে দিল, এখন তোর আর কোনো বিপদ নাই, আমি এনেই থাকমু, ওনার লাগিয়া অপেক্ষা করমু। অলিউল খানের জোরাজুরিতেও কোনো ফায়দা হলো না। শেষে নাজির নিজে লোকটাকে বুঝিয়ে ভাইয়ের বউকে রেখে দিল। আকিকার তেহারি পৌঁছে গেল পশ্চিম পাড়ার মৃত্যুপুরী শাহবাড়িতেও। গামলা ভরে মিল্টন নিয়ে এলো সেই খাবার। গোড়ালি অবধি লম্বা আগাছার উপর দিয়ে ফরিদা খালি পায়ে হাঁটছিলেন। বয়সের ভারে নেতিয়ে পড়েছে দেহ, তবে এখনও যেন শক্তি কমেনি। সপ্তাহখানেক আগে নাজিরের সন্তান হওয়ার সংবাদ তিনি পেয়েছিলেন, অবশ্য সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি। মিল্টন গামলাটা বারান্দায় রাখলো, ঘৃণাভরা দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে কোমরের গামছা খুলে ছাড়লো। মাটিতে একদলা থুতু ফেলে যেতে যেতে বলল, কি নির্লজ্জ মানুষ! মানুষ না অমানুষ, খুনি। আমি এই জায়গায় থাকলে এতদিনে গলায় দড়ি দিতাম। নেহাত আমগো ভাইজানের মনটা নরম। ফরিদা হাঁটা থামিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এসব কথা এখন আর তিনি অবাক হন না। গতকাল বিকেলে কলিমের মা বাড়ির সামনে দিয়ে কোথাও যাচ্ছিলেন। আশ্বিনের ঝড়ে ফটকের দরজা খুলে পড়ে গেছে, ঠিক করার কেউ নেই। অনেকদিন উঠোন কেউ লেপেন। আগে এটা কলিমের মায়ের কাজ ছিল। ছোট্ট আগাছাও জন্মাতে দিতেন না তিনি। ফরিদাকে সবচেয়ে বেশি সম্মান করতেন, প্রশংসায় যেন পঞ্চমুখ। ফরিদার সঙ্গে চোখাচোখি হতে সেই মহিলা থুতু ফেলে অভিশাপ দিয়ে বলল, অমানুষের দুনিয়াটা ভইরা গেছে। আল্লাহ, এত মানুষ উঠাইয়া নাও, হ্যাঁ গো দেখো না স্যা। ফরিদার বুকটা কেঁপে উঠল। যাদের কাছে এতকাল ফরিদা বানু ভালো নেককার নারী ছিল, আজ তারাই তাকে ঘৃণার চোখে দেখছে, থুতু ছুটছে, মৃত্যু কামনা করছে। আজকাল ফরিদা নিজেও নিজের মৃত্যু চায়।
পাপের ভারে সেই কবে ছেয়ে গেছে আত্মা। নিজের চরিত্রেও লেগেছে আজ কলঙ্কের দাগ। শেষ কবে যে ভালো কাজ করেছিলেন তাও ফরিদার মনে পড়ে না। এমন কোনো ভালো কাজ কি আদৌ আছে যা বুক ফুলিয়ে বলা যায় কাউকে? হয়তো বা আবার আছে, কিন্তু পাপের কাছে তা নগণ্য। যেমন নগণ্য সমুদ্রের কাছে এক বিন্দু শিশির কণা। সেই ভার তিনি আর বইতে পারছেন না। অথচ পাপ যখন করেছিলেন তখন ভবিষ্যৎ নিয়ে এত গভীরভাবে ভাবেননি। ইচ্ছে করলো ছুটে গিয়ে নাজিরকে বলতে, আমি তোর মায়ের খুনি, ছাড়বি কেন আমারে? মাইরা দে, আমারেও মাইরা দে, তাও এত দয়া করিস না। তোর দয়া মানুষের চোখের ঘৃণা দেখতে আমার ভাল লাগে না। মৃত্যুর ঠ্যাককেও যন্ত্রণা দেয়। কিন্তু বলা হয় না। আজকাল নাজির এদিকে আসে না। ফরিদা কি তার অপেক্ষা করেন? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আচ্ছা, নাজির যদি সত্যের সম্মুখীন হতো তখন কি করতেন ফরিদা? কি করতেন সিরাজুল্লাহ বা আমিরুল শাহ? কি হতো ছেলেটার শেষ পরিণতি? হয়তো উল্টো হতো। ধরণীতে সন্ধ্যা নামলো। মাগরিবের আজান দিচ্ছে। ফরিদা সিঁড়িতেই ভাবুক হয়ে বসে আছেন। মমিনুল শাহর ভিটের সামনে বাল্বটা কেটে গেছে। আমিরুল শাহ না, বর্তমানে পারভেজ শাহর দালানের সামনে জ্বলছে একটা হলদে বাতি, তবে আলো কম। অর্ধেক উঠানো ঠিকমতো আলোকিত হয় না। তবে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কবে যেন মমিনুল শাহর দালানের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। ফরিদা কিছু একটা ভেবে উঠে গেলেন। গামলা থেকে একটা থালায় তেহারি বাড়লেন। জগ ভর্তি পানি আর খাবার ভর্তি থালা নিয়ে চলে এলেন দেবরের ঘরে। অন্ধকার ঘরে মমিনুল শাহ চোখ বুজে শুয়ে আছেন। ভনভন করে কানের কাছে মশা ঘুরছে। আসবাবে জমেছে ধুলো। সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালাতে তিনি চোখ মুখ কুচকে বললেন, এডারে। শব্দ করে থালা গ্লাস টেবিলে রাখলেন। ফরিদা জবাব দিলেন, আমি ছাড়া আর কেটা? কৃত্রিম আলোয় মানিয়ে নিতে মমিনুল শাহ সময় লাগলো। ভাবিকে দেখে চমকালেন না তিনি। নিয়ম করে দুবেলা খাবার দিয়ে যান। উঠে বসার চেষ্টা করলেন মমিনুল শাহ। পায়ের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। মুখ আর ডান হাতটা খানিক বেঁকে গিয়েছে। কথা বলতে গেলে জড়িয়ে যায়। চলাফেরা তেমন একটা করতে পারেন না। পারভেজ শৌচাগারে যেতে সাহায্য করে, তবে সর্বদা সঙ্গী হিসেবে কাছে কারো থাকা প্রয়োজন। কিন্তু কে থাকবে? নিঃস্ব মানুষদের আশেপাশে দুধের মাছি ঘুরঘুর করে না বললেই চলে। ফরিদা খাবার ভর্তি থালাটা সামনে এগিয়ে দিয়ে বললেন, খাইয়া লও। তেহারি কেডা রাঁধছে? নাজিরের পোলার আকিকার তেহেরি। নাজিরের পোলা? অবাক হলেন বোধহয়। হ, কয়দিন আগে পোলার বাপ হইছে। বউ কই? বাপের বাড়ি? উত্তর পাড়ার ভিটেও বাড়ি করছে। জমিটা শামিউলের বাপেরই আছিল। ডর দেখাইয়া কায়রা নিল। কম্পিত হাতটা এনেও সরিয়ে নিলেন মমিনুল শাহ। জোর বা ইচ্ছে পেলেন না। ফরিদা দীর্ঘশ্বাস ফেললেন। কার ভাগ্যে যে কি লেখা আছে কেউ জানে না। এমন এক রাইতের অন্ধারে আমরা আস্ত একটা পরিবার শেষ কইরা দিছিলাম। কেন দিছিলাম? নিজেকে স্বার্থ হাসিল করার লাইগা। অথচ আজ আমরা নিঃস্ব। নিজের মিহি চাইয়া দেহ মমিন। বউ পোলাপাইন সব থাকার পরেও তুমি অচল। সুবহানের মতন অবস্থা হয়েছে তোমার। তাও তো সুবহানের শেষকালে সেবা করার লাইগা বাপ ভক্ত একটা পোলা আছিল। তোমার কি আছে? সবই আমগো ঘৃণা করে। সবাই আমগো ঘৃণা করে। এমন কইরা চাই যেন আমরা নরকের কীট। শেষবেলায় কিচ্ছু নাই। এটাই কি আল্লাহর শাস্তি মুমিন? মমিনুল শাহ চুপ করে রইলেন। ফরিদা কতক্ষণ যে সেখানে বসে রইলেন হিসেব নেই। অন্যমনস্ক হয়ে বললেন, নিজের যত্ন নিও মুমিন। পাপে প্রায়শ্চিত্ত কইর। পারলে নাজিরের কাছে মাফ চাইও। ওর পাওনা সম্পদ ফেরত দিয়ে দিও। তোমার বউয়ের কাছেও মাপ চাইও। মাপ চাওয়ার মতো পাপ যদিও তুমি করো নাই, তবুও। আপনি কই যাইবেন? আমার পাপের প্রায়শ্চিত্ত করা শেষ। এই দুনিয়া আমার লাইকা আর না। ভাবি। ফরিদা বসা থেকে উঠে গেলেন। দরজা চাপিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। মাথায় কাপড় নেই, শাড়ির আঁচল মাটিতে গড়াচ্ছে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। নিজের ঘর লকারের গহনা আলমারির শাড়ি ছুঁয়ে দেখলেন একবার। সেই সময় পারভেজের প্রতিবাদে বিধি আর সঙ্গে করে এসব নিয়ে যেতে পারেনি। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মনে হয় পারভেজ এসেছে। ফরিদা ছুটে এসে ছেলের ঘরের সামনে দাঁড়ালেন। এত তাড়াতাড়ি দরজা আটকে দিয়েছে। বন্ধ দরজায় কড়া নাড়লেন। পারভেজ আব্বা, তুই আইছোস? কেউ সাড়া দিল না। ছেলেটা বদলে গিয়েছে। মায়ের ডাকে এখন আর সাড়া দেয় না। তিনি পুনরায় ডেকে বললেন, ও আব্বা, খাইবা না? পারভেজ বিরক্ত হলো। ভেতর থেকে চেঁচিয়ে বলল, ডাক্তার নিষেধ করছি না? তুমি মা নামের কলঙ্ক, তোমার দেখতে মন চায় না। ফরিদার চোখে অশ্রু জমে না। মনে হয় পাথর হয়ে গিয়েছেন। শক্ত কণ্ঠে বললেন, মায়ের উপরে রাগ কইরা নিজেরে কখনো কষ্ট দিস না আব্বা। মাই যা করছে তোগো ভালার লাইগাই তো করছে। সময় মতন খাইস, মনরে শক্ত করিস। বিয়াটা তো দিতে পারলাম না, তুই নিজের পছন্দ মতন করিস। তোর একটা সংসার,
তোর সুন্দর একটা সংসার হোক। বাপ চাচাগো পথে হাঁটিস না, পারলে এই মায়েরে মাফ কইরা দিস। তারপর হঠাৎ সব আওয়াজ থেমে গেল। গোরস্থানের মতো নিস্তব্ধতা নেমে এলো শাহবাড়িতে। মাটির কলস আরেকটা দড়ি নিয়ে খালি পায়ে বারান্দা থেকে নেমে পড়লেন ফরিদা। শেষবারের মতো বাড়িটাকে একবার দেখে সমস্ত মায়া ত্যাগ করে বেরিয়ে এলেন। প্রথমে এসে দাঁড়ালেন পুবপাড়ার বটগাছের নিচে। কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে। আকাশে পূর্ণ চাঁদ আলো ছড়াচ্ছে, মানুষের সারা শব্দ নেই, দূরে কোথাও প্যাঁচা ডাকছে। অন্ধকারে ফরিদা ভয় পেলেও আজ পাচ্ছেন না। এটা অবশ্য ভয় পাওয়ার মতো সময় নয়। বটগাছ পেরিয়ে তিনি চলে এলেন বিলের ধারে। বানের জলে টইটুম্বর বিল। ফরিদার মনে হলো পানির স্রোত যেন তাকে ডাকছে, তাকে শুষে নেওয়ার জন্য ডাকছে। সেই ডাকে ফরিদা সাড়া দিলেন। গলায় কলস বেঁধে ঝাঁপিয়ে পড়লেন অবাধ্য পানিতে। অথচ এই শেষ বেলায় তিনি ফিরে আসার চেষ্টা করলেন না। রবের কাছে হাত তুলতেই ভুলে গেলেন মাফ চাইতে। বান্দার জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। সে যখন ফিরে আসে তখনই আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। কিন্তু পাপী ফরিদা ফিরলেন না। যৌবন থেকে শুরু করে যৌবনের শেষ সময়টুকু হেলায় পাপের মধ্য দিয়ে হারালেন। পারভেজে আজ বেলা করে ঘুম ভাঙল। সূর্যের আলো উঠানে এসে পড়েছে। রাতে না খেয়ে শুয়ে থাকায় ঘুম ভাঙতে ক্ষুধায় চোটে চোখে ঝাপসা দেখছে। হাত মুখ ধুয়ে সে খাবার ঘরে উকি দিল। বাসি তেহারি পেয়ে গাপুস গুপুস কয়েক গাল খেয়ে হাত ধুয়ে নিল। দূরের কোনো এক গাছের ডালে কাক ডাকছে। মানুষের সারা শব্দ নেই। ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে একবার উকি দিল পারভেজ। বিছানার চাদর এলোমেলো, ঘর ফাঁকা। বাড়ির আশেপাশে খুঁজেও কোথাও পাওয়া গেল না তাকে। কুকীর্তি উন্মোচিত হওয়ার পর থেকে মা বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। বাইরের মানুষও এখন আর আসে না। প্রথম অবশ্য প্রতিবেশীরা এসে বিরক্ত করতো, কটু কথা বলতো, কিন্তু পারভেজের নিষেধাজ্ঞায় এখন আর ঢোকার সাহস পায় না। ধুলো জমা বৈদ্যুতিক পাখার দিকে তাকিয়ে মুমিনুল শাহ শুয়ে আছেন। কতদিন ধরে যে সূর্যের আলো দেখেন না, হিসেব নেই। বিছানায় শুয়ে নিজের কর্ম নিয়ে আজকাল অনেক ভাবেন, হয়তো আফসোসও করেন। তবে এখন আর আফসোস করে লাভ কি? কম সুযোগ কি জীবনে পেয়েছিলেন? মাকে না পেয়ে পারভেজ দোকানে গিয়েছিল। দুটো পাউরুটি কিনে সোজা চাচার ঘরের বিছানায় এনে রাখলো। জিজ্ঞাসা করলো, খাইছেন কিছু? মুমিনুল শাহ ভাতিজার দিকে তাকালেন। উত্তর না দিয়ে বললেন, একটু পায়খানায় যাওয়ার দরকার, চোখে মুখে পানি ছিটাইতে হইব। আইছেন? পারভেজ তাকে শোয়া থেকে উঠিয়ে নিজের কাঁধে ভর দিয়ে ল্যাট্রিনে নিয়ে গেল। কলপার থেকে হাত মুখ ধুইয়ে ঘরে এনে পুনরায় শোয়ালো। চোখ মুখ মুছে মুমিনুল শাহ জিজ্ঞাসা করলেন, মাই কই? জানি না, ঘুম থেকে উইঠা কোথাও দেখলাম না। শেষ কখন দেখছস? কিছু কইয়া গেছে? রাইতে দরজা ধাক্কায় কইতেছে কিছু তো কইছে। কেডা ধরে হের কথা? একটু খোঁজ কর। কাল রাইতে আমারই কি কি কইয়া গেল, সুবিধা লাগলো না। যদি কিছু ঘটাইয়া ফেলাই? ঘটাইলে ঘটাক, জীবনে কম কিছু তো আর ঘটাই নাই। এমনও বেশি কিছু আশা করে না, শুধু মনুষ্যত্বের খাতিরে আমনের থাইকা মুখ ফিরিয়ে নিতে পারতাছি না। আগে কখনো কিছু করছে? পেলে তো করতেন। মাথার উপরে বাপ মা বড় ভাই আসিল, মাইন্ডসে তো দুর্বল গো পিছনে লাগে। এই যে এখন যদি দুর্ঘটনা না হইতো তাইলে কি আমারে সাইরা দিতেন? মুমিনুল শাহ চুপ হয়ে গেলেন। সত্যি তো, দুর্ঘটনা না ঘটলে পারভেজ কি নিস্তার পেত? তার হাত থেকে পেত শাহবাড়ির মালিকানা আর ব্যবসায়ের ভাগ। পারভেজ উঠে দাঁড়ালো। আরতে যামু, ফিরতে দেরি হইতে পারে, ক্ষুধা লাগলে রুটি খাইয়েন। দরজা চাপে ঘর থেকে বেরিয়ে গেল পারভেজ। কে জানতো একসময় শাহদের ব্যবসা সর্বেসর্বা বাবার অপছন্দের এই বোকা ছেলেটাই হবে। আল্লাহ কখন কাকে যে কোথায় নিয়ে দাঁড় করান। ছেলেকে গোসল করিয়ে খোলা বারান্দায় মাদুর পেতে রোদের মধ্যে বসে আছে মিস্ত্রি। বাপের বাড়ি থেকে গতকাল বিকালে ফিরেছে। ছোট বাচ্চাকে কিভাবে গোসল করাতে হয় তার জানা নেই। পটি পরিষ্কার করাও মা ধরে ধরে শিখিয়েছে। তবে আজ ছেলেকে গোসল করিয়েছে শালিক, সে আবার এসব ভালো পারে। নক্ষত্র আনন্দে দুই হাত পা নাড়াচ্ছে। মিস্ত্রি তার শরীরে সরিষার তেল মাখিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট সোনামণি গোসল করেছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাকে। এখন নতুন পোশাক পরিয়ে দেবো, একদম পটি করে নষ্ট করবে না, চুপচাপ ঘুমাবে। হ্যাঁ? মায়ের কথার প্রতি উত্তরে আ উচ্চারণ করে মুখের দিকে তাকিয়ে হাসল নক্ষত্র। ছেলেটা সারাক্ষণ হাসে, শুধু অপরিচিত মুখ দেখলে আর খিদে পেলেই কাঁদে। শালিক রোদে মেলে দেওয়া শুকনো পাতা টাবায় ভরে রান্নাঘরে যেতে যেতে বলল, এখন আর হাফ প্যান্ট পরাইস না, ছোটো খেতা পুকিট বাইন্দা দে। এখন হের কামি হাসতে হাসতে পটি করা, বেশি তেলও ডলিস না, শরীর কিন্তু নরম। নক্ষত্র শালিককে দেখার জন্য ঘাট উল্টে তাকাতে চাইল, কিন্তু পারল না। মিস্ত্রি তার কোমরে কাঁথা বেঁধে দিল। কাঁথাগুলো পারুল নাতি নাতনির জন্য সেলাই করে রেখেছিলেন। মেয়েরগুলো প্রথম দিনই তাকে বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেকে কোলে নিয়ে মিস্ত্রি নিজে ঘুরিয়ে দিয়ে বলল, চাচিকে দেখবে তুমি? ওই যে দেখো।
নক্ষত্র শরীর ঝাঁকিয়ে ডাকতে লাগলো। শালিক হাসলো, কাজ ফেলে শাড়ির আঁচলে হাত মুছে এগিয়ে এলো, 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে আইবা? নক্ষত্র নিজের হাত বাড়িয়ে দিতে দুজনে হেসে উঠল। তাকে কোলে নিয়ে বসলো শালিক, ঘাড় নাড়িয়ে বলল, দেখ তোর পোলায় কেমনে মাইরে থুইয়া চাচির কোলে আইতে চায়। বাপের মতো হয়েছে, আমাকে ছাড়া সব কিছুই ভালো লাগে। কিন্তু এখন তো তোমার কোলে লইয়া বইয়া থাকতে পারবো না আব্বা। আমার রানতে হইব, গোসল করতে হইব, এর পরে নামাজ পড়তে হইব। তুমি খাইয়া বরং ঘুমাও, ঘুম থেকে উঠলে কোলে নিমু। মিস্ত্রির উদ্দেশ্যে বলল, ঘরে লইয়া যা। তুই ভাত বসা, আজ তরকারি আমি রান্না করব। নক্ষত্রকে নিয়ে উঠে গেল মিস্ত্রি, গালে গাল ঘষে বলল, আসেন আপনাকে ঘুম পাড়িয়ে দিই। আপনার বাপ কোথায় গেছে কে জানে, বউয়ের থেকে বেশি এখন ছেলের প্রতিই ভালোবাসা তার। নক্ষত্রকে ঘুম পাড়াতে বিশেষ ভোগান্তি পোহাতে হয় না, খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে, এখনো ঘুমিয়ে গেল। মিস্ত্রি শব্দহীন তাকে দোলনায় শুইয়ে ছোট্ট মশারিতে ঢেকে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নাজির এখন বাড়িতে নেই, সকালে নাস্তা সেরে মিল্টনকে নিয়ে খেতে গিয়েছে। জোহরের আজানের সময় লতিফ এলো, হাতে বিশাল বড় একটা মাছ, সালাম দিয়ে বলল, ভাইয়া মাছ পাঠাইছে। ভাতের পাতিল সবে উপুর করা হয়েছে, তরকারি রান্না শেষ, ডালে বাগার দিচ্ছে শালিক। মিস্ত্রি উঠে এলো, মাছ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি মাছ এটা? কাইলা বাউস, একটু আগে জালে উঠছে। ভাইয়া দেখতেই কিনা ফেললো। কে কাটবে এত বড় মাছ? এটা মাছ আনার সময় হলো? ঘাড় চুলকে লতিফ আসলো। কেনার সময় নাজির বলেছিল। মাছটা কোনো মতে মিস্ত্রির হাতে ধরিয়ে দিয়ে লতিফ কেটে পড়ল। মিস্ত্রি রাগে গজগজ করে বলল, এই লোকটার কখনো ভালোই হবে না, এত বড় মাছ তাকে আমি ঠেসে ধরে খাওয়াবো। শালিক বটি নিয়ে উঠে এলো। আহা, রাগ করস কেন? একটা মাছই তো, আমি কাটতাছি। তুই কেন কাটবি? সে নিজে এসে কাটবে। এমনিতেই তুই কম কাজ করিস না, এই ভোরে উঠেছিস তুই। আমি তো কিছুই করতে পারি না, তোর স্বামী জানলে বলবে আমার বউটাকে ভাবে কাজের লোক বানিয়ে রেখেছে। শালিক হাসলো। ঢং, তোর দেওয়ার কখনো এইসব কইব না। উল্টা আমারে চিঠিতে লিখছে ভাবির লগে মিলমিশ কইরা থাকবা, এই সংসার তোমারও। এ মাসের চিঠি আসেনি এখনো? না, পাঠাইলেও তো সময় মতন পাই না। উনি কইছে এইবার টেলিফোন আর মোবাইল পাঠাইব। ওই দেশে নাকি এইসব দিয়া যোগাযোগ করে। স্বামীকে নিয়ে কথা বলতে বলতে শালিকের মুখমণ্ডলে চাপা আনন্দ দেখা যায়, ঠোঁটের কোণে লেগে থাকে মুচকি হাসি। মিস্ত্রি ভারী অবাক হয়। তাদের মাত্র অল্প কিছুদিনের সংসার ছিল, অথচ দুজনের মধ্যে কত প্রেম। বিদ্যালয়ে ছুটির ঘন্টা বেজেছে, বাড়ি ফিরতে মা ধরে গোসল করিয়ে দিল সুজাতাকে, শাসিয়ে বলল, চুপচাপ ঘরে গিয়া বইয়া থাকবি, আমি গোসল সাইডে আইতাছি, তখন দুইটারে খাওয়াইয়া দিমু। সুজাতা মায়ের কথা শুনলো না। জেসমিন কলপার যেতে সিফাতকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে ফটক পর্যন্ত আসতে ফাহমিদার ডাক পড়ল, কিরে কই যাস? ভাবি না কইলো ঘরে থাকতে? ছোট ফুপুর বাড়ি যাই। ভর দুপুরে যাওয়ার দরকার নাই, বিকালে যাইস, তখন আমিও লগে যাবো। আমি এখনই যাব। সুজাতার এক মুহূর্ত দাঁড়ালো না। 2 ভাই বোন দৌড়ালো। তাদের অর্ধেক বেলায় এখন ফুপুর নতুন বাড়িতে কাটে। ফাহমিদা আকিকার দাওয়াত পেয়ে গতকাল সকালে এসেছিলেন। স্বামী শাশুড়ি ফিরে গেলেও বাবা তাকে কয়েকদিনের জন্য রেখে দিয়েছে। মেয়ে তানিয়াকে কোলে নিয়ে এই রোদের মধ্যে উঠোনে হাঁটছে সে। মেয়েটাকে কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রেখে গোসল করতে গিয়েছিল, এসেই দেখে পলির কোলে হাত পা ছড়িয়ে কাঁদছে। বেলিটা ভারী দুষ্টু, খামচি মেরে গাল থেকে মাংস তুলে ফেলেছে ফুপাতো বোনের। এখন সেই কান্না থামানোর জন্যই খাওয়া দাওয়া বাদ দিয়ে হাঁটতে হচ্ছে তাকে। রুহুলের স্ত্রী খুশবু চুলে খোপা বেঁধে এলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার কোলে দিয়া তুমি খাইতে যাও, কান্দে কেন এমনি? আর কইও না, সব মেজো ভাবির দোষ। ছোট মাইয়াটার হাতে বড় বড় নখ হইছে, তবুও কাটেন না। না কাটলে না কাটুক, আমার ঘুমন্ত মাইয়াটারের কাছে নিয়ে শোয়াইতে হইব কেন? থাও, পোলাপান মাইসে একটা কাম কইরা লাইছে, তুমি খাইতে যাও। আম্মা বাড়া ভাত লইয়া বইয়া রইছে। ফাহমিদা তানিয়াকে খুশবুর কোলে দিয়ে ভেতরে চলে গেল। তাজা মাছটা কুটে বেছে কয়েক টুকরো তেল মশলা দিয়ে ভেজে রেখেছে শালিক, বাকিটুকু বিকেলে রান্না করবে। গোসল সেরে এখন নামাজ পড়ছে সে। ফুপু ফুপু ডাক শুনে ঘরের বাইরে এলো মিস্ত্রি। সুজাতা সিফাতকে দেখে অবাক হলো না, জিজ্ঞাসা করলো, স্কুল থেকে ফিরেই এখানে চলে এসেছিস? সুজাতা হাসলো, সামনের দাঁত দুটো পড়ে গিয়ে নতুন আরেকটা গজাচ্ছে, বলল, নক্ষত্রের সাথে খেলতে এসেছি। ওর খেলার বয়স হয়েছে, সোজা করে কোলেও তো নেওয়া যায় না। মুখ ভার করলো সুজাতা। সিফাত ছাড়া পেয়ে বাড়ি জুড়ে দৌড়াতে লাগলো। মিস্ত্রি পুনরায় জিজ্ঞাসা করলো, দুপুরে খাওয়া হয়েছে?
না, পরে খাবো। ভেতরে আয়। ওদের বিছানায় বসিয়ে থালায় করে ভাত তরকারি নিয়ে এলো মিস্ত্রি। গল্প করতে করতে দুজনকেই একসঙ্গে খাইয়ে দিল। ক্ষেতের ধানে আর কিছুদিনের মধ্যেই পাক ধরবে। কচুর লতি 1 হাত সমান লম্বা হয়েছে। লতিফ মোকলেস আগাছা পরিষ্কার করছে। বাজারে চায়ের দোকানে ঘটক লাল মিয়াকে পেয়ে মিল্টনকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিলেন নাজির। লজ্জায় মাথা তুলতে পারেনি মিল্টন। মেয়ে মন্দ নয়, বেশ সুনাম রয়েছে পাড়ায়। বলে এসেছে কয়েকদিন পর পরিবার নিয়ে আসবে, পছন্দ হলে তখনই বিয়ে দিয়ে ঘরে তুলবে। মেঠোপথ দিয়ে মহিষের গাড়ি যাচ্ছে, লুঙ্গির কোনা উঁচু করে ধরে বাড়ির পথে হাঁটছে নাজির। পাশেই মিল্টন বলল, কার্তিকের মধ্যেই তোরে বিয়া দিমু। যত তাড়াতাড়ি বিয়া করা যায় ততই ভালো। আমি গত বছর বিয়া করছি, আর এই বছর বাপ হইয়া গেছি। আল্লাহ দিলে সামনের বছর আমার পোলায় দৌড়াইব। লজ্জায় মিল্টন কথা বলছে না। কলিমের মা হেঁটে এদিকেই আসছিল, তাদের দেখে পথে বদলালো। রাস্তা থেকে নেমে সবজি ক্ষেত দিয়ে হাঁটা ধরলো। নাজির দাঁড়িয়ে গেল, চেঁচিয়ে ডাকলো, চাচি, ও সকল খুঁড়ি চাচি। আগে তো নাজির সার্গো ছাড়া কিছুই বুঝতেন না, আর এখন আমারে দেখে পলান। কলিমের মা উত্তর দিলেন না, পিছুও ফিরলেন না। ঘোমটা টেনে দ্রুত হেঁটে চলে গেলেন। নাজির হেসে আবারও পথ চলতে লাগলো। বলল, দুনিয়ার সব স্বার্থপর, সব সময় অসময় পাল্টি খায়। এ আর নতুন কি ভাইজান, আপনার বদৌলতে কত দেখলাম। প্রসঙ্গ বদলালো নাজির। আমগো বাড়ি আয়, দুপুরে খাউন খাইয়া বাড়ি যাস। না ভাইজান, বাড়ির যাইয়া গোসল করবো। আইসা যা তাইলে। দুজনের পথ আলাদা হয়ে গেল। বাড়ি ফিরে চেঁচিয়ে ডাকলো নাজির, আমার পোলার মা তারামান বিবি, ও তারামন বিবি, বাড়ি দাসো। সুজাতা সিফাতের শব্দে কিছুক্ষণ আগে নক্ষত্রের ঘুম ভেঙেছে। শালিক নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম দিয়েছে। কাক ঢাকা ভোরে মেয়েটা উঠেছিল, তাই শরীর ক্লান্ত। মিস্ত্রি ছেলেকে কোলে নিয়ে বাইরে এলো। ছেলের উদ্দেশ্যে বলল, কখনো বাপের মতো অভদ্র হবি না। ওর বাপ অভদ্র? নাজির ভ্রু কুচকালো। কোনো সন্দেহ? তাইলে নক্ষত্রের মা বেয়াদব। কি বেয়াদবি করেছি? কি অভদ্রতা করছি? তার মানে বিবি বলেছেন কেন? তোমার নাম তারামন না? যা ইচ্ছে থাকুক, আপনার কি? ডাকনাম তো মিস্ত্রি। ঢং। এত বড় মাছ পাঠিয়েছেন কেন? টাকা কুরকুরায়? অসভ্য লোক। হ, তোর কি? অনেক কিছু। আমার ছেলের ভাগে কম পড়বে। আইসে ঢং। পোলা তাড়াতাড়ি বড় কর, ওই বড় হইলে মাইয়া আমদানি করমু। কি? ঘর থেকে গামছা নিয়ে এলো নাজির। গোসল করবে। ছেলের দিকে ঝুঁকে বলল, আব্বা যান, বোন লাগবো না? ভাইও তো লাগবো। ভাই থাকলে শরীরে বল থাকে। প্রত্যেক বছরে আপনারে নতুন ভাই বোন দিমু। তাড়াতাড়ি বড় হইয়া যান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।